চেজু দ্বীপের শান্ত পরিবেশে একজন বৃদ্ধা বাস করেন, যার প্রতিটি দিন কাটে এক নিস্তব্ধ শোকে। বহু বছর আগে তার আদরের নাতনি নিখোঁজ হয়েছিল এবং সেই থেকে তার পৃথিবী আর আগের মতো নেই। প্রতি সকালে তিনি একটি নীরব ইচ্ছা নিয়ে জেগে ওঠেন। একদিন তার হারানো নাতনি ফেরত আসবে। তারপর একদিন সত্যি সত্যি তার নাতনি ফেরত আসে। সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি চলচ্চিত্র নিয়ে আলোচনা করব যা আপনার হৃদয় ভেঙে দেবে এবং ধীরে ধীরে আবার জোড়া লাগাবে। সিনেমাটির নাম ক্যানোলা। এই মিষ্টি ছোট মেয়েটির নাম হিজি এবং তার পাশে থাকা এই বৃদ্ধা হলেন হিজির দাদি। তিনি একজন হেনিও, একজন ঐতিহ্যবাহী সমুদ্র ডুবুরি। এই মহিলারা সমুদ্রের গভীর থেকে সামুদ্রিক শৈবাল, ঝিনুক এবং অন্যান্য জিনিস সংগ্রহ করেন। হিজি তার দাদির সাথে চেজু দ্বীপে থাকে। তার বাবা মারা গেছেন এবং তার মা অন্য কাউকে বিয়ে করেছেন। কিন্তু হিজি দুঃখিত নয়। সে তার দাদির সাথে সুখী, যে তাকে অত্যন্ত ভালোবাসার সাথে দেখাশোনা করে। একদিন তার দাদি তাকে রঙিন পেন্সিলের একটি বক্স কিনে দেন। সেই দিন থেকে হিজি সারা ঘরে ছবি আঁকা শুরু করে। এমনকি তাদের টোয়া নামে একটি শূকরও আছে। একদিন বিকেলে হিজি হঠাৎ তার দাদিকে জিজ্ঞেস করে, দাদি, আকাশ বড় নাকি সমুদ্র? দাদি উত্তর দেন, সমুদ্র বড়। তুমি কি দুটির কোনোটি শেষ দেখেছ? হিজি জিজ্ঞেস করে। দাদি মৃদুস্বরে বলেন, এমনকি যদি আমি নাও দেখে থাকি, আমি জানি যখন তুমি বড় হবে তুমিও বুঝবে। সেই রাতে হিজি তার নতুন রঙিন পেন্সিল ব্যবহার করে দাদির ছবি আঁকা শুরু করে। কিন্তু রং করা শেষ করার আগেই দাদি তাকে তাড়াতাড়ি ঘুমাতে বলেন, কারণ পরদিন সকালে তারা শহরে একটি বিয়েতে যাবে। পরদিন সকালে হিজি রঙিন পেন্সিলগুলো তার ব্যাগে ভরে এবং দাদির পাশে ঘুমাতে যায়। পরদিন বিয়ের পথে তারা কেনাকাটার জন্য একটি বাজারে থামে। দাদি হিজির জন্য জিনিসপত্র বাছাই করার সময় হঠাৎ বুঝতে পারেন হিজি নিখোঁজ। তিনি সব জায়গায় খোঁজেন, কিন্তু তাকে খুঁজে পান না। নাতনিকে হারিয়ে তার হৃদয় ভেঙে যায়। 12 বছর কেটে যায়। যে এখন একজন কিশোরী। সে মিনহি নামে একটি মেয়ের সাথে আড্ডা দেয় এবং তারা একসাথে মেকআপের দোকানে যায়। মিনহি দোকান থেকে অনেক মেকআপ চুরি করে। উভয় মেয়ে অভিভাবক ছাড়া থাকে। মিনহি সৌন্দর্য এবং মেকআপের প্রতি আসক্ত। অন্যদিকে হিজির সেই জগতে কোনো আগ্রহ নেই। সে বরং পেন্সিলের বদলে লিপস্টিক দিয়ে ছবি আঁকতে পছন্দ করে। তাদের তথাকথিত 2 বন্ধু হাজির হয়। তারা খাবার নিয়ে আসে এবং বিনিময়ে মেয়েদের দিয়ে কাজ করায়। এবার ছেলেরা মিনহিকে বলে যেন সে পতিতা সেজে একটি হোটেলে এক লোকের সাথে দেখা করে। তারা কথা দেয় তাকে কিছু করতে হবে না, শুধু অভিনয় করতে হবে। কিন্তু মিনহি ভয় পায়, তাই হিজি তার জায়গায় যায়। লোকটি যখন তার সাথে একা হয়, তখন সেই 2 ছেলে রুমে প্রবেশ করে এবং তাকে ব্ল্যাকমেইল করে টাকা চায়। লোকটি বাধা দেয়। ধস্তাধস্তি শুরু হয়। হঠাৎ লোকটি আসবাবপত্রের ওপর মাথায় আঘাত দিয়ে রক্তপাত সহ জ্ঞান হারায়। সে মারাও যেতে পারে। আতঙ্কিত হয়ে দলটি হোটেল থেকে পালিয়ে যায় এবং শহর ছাড়ে। এখন গৃহহীন হয়ে তারা রাস্তায় ঘুমায়। মিনহি খাবার নিয়ে আসে। খাওয়ার সময় তারা একটি খাবারের প্যাকেটে নিখোঁজ শিশুর ছবি দেখতে পায়। এটি হিজি। 12 বছর পরও তার দাদি তাকে খুঁজছেন। ইতিমধ্যে চেজু দ্বীপে দাদি একা বসবাস অব্যাহত রেখেছেন। তিনি সেই নাতনিকে খোঁজা বন্ধ করেননি, যাকে তিনি বহু বছর আগে হারিয়েছিলেন। একজন রিয়েল এস্টেট ব্রোকার তাকে বাড়িটি বিক্রি করার জন্য চাপ দিতে থাকে, কিন্তু তিনি প্রতিবারই অস্বীকার করেন। এই বাড়িটি স্মৃতি ও আশায় পূর্ণ। তিনি বিশ্বাস করেন যে একদিন হিজি ফিরে আসবে। তাদের দয়ালু প্রতিবেশী শুকো দেখা করতে আসে। সে হিজিকে নিজের মেয়ের মতো ভালোবাসত। সে মৃদুভাবে পরামর্শ দেয় যে হয়তো বাড়িটি বিক্রি করে কষ্ট থামানোর এবং বাকি জীবন শান্তিতে কাটানোর সময় হয়েছে। কিন্তু দাদি দৃঢ়ভাবে বলেন, না, সে যাবে না, এখনো না, যতক্ষণ না হিজি বাড়ি ফিরে আসে। আর তখনই ফোন বাজে। পুলিশ। তারা হিজিকে পেয়েছে এবং দাদির হৃদয়ে আবার আলো জ্বলে ওঠে। পরে শুকো এবং তার স্ত্রী মুম দাদিকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশ জানায় যে হিজি যখন নিখোঁজ হয়েছিল তখন আসলে তার মা তাকে অপহরণ করেছিল। পরে তার মা সড়ক দুর্ঘটনায় মারা যান এবং সৎ বাবা হিজিকে একটি এতিমখানায় রেখে যান। পুলিশ সব আনুষ্ঠানিকতা শেষ করে এবং ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নেয়। এখন দীর্ঘ 12 বছর পর দাদি অবশেষে আবার হিজিকে দেখেন। তার হৃদয় আনন্দ ও দুঃখে ভরে ওঠে। চোখে জল ফেলে তিনি জিজ্ঞেস করেন, কেন হিজি এতদিন ফিরে আসেনি? হিজি জানায় যে তার মা তাকে বলেছিল দাদি মারা গেছেন, তাই সে ফিরে আসেনি। কিন্তু এখন দাদিকে খুঁজে পেয়ে সে খুব সুখী। হিজির ফিরে আসার উদযাপনে পুরো পরিবার তাদের বাড়িতে একটি আনন্দদায়ক সম্মিলনী আয়োজন করে। হিজি তার রুমে যায় এবং ছোটবেলায় আঁকা ছবিগুলো দেখে।
তারপর সে সেই রঙিন পেন্সিলের বক্সটি বের করে, যেটি সে অনেক আগে হারিয়েছিল। তার দাদি লক্ষ্য করেন এবং বলেন, তুমি এখনো এটি রেখেছ? সেই দিন বাজারে তিনি হিজির জন্য অনেক সুন্দর জিনিস কিনতে চেয়েছিলেন এবং খুশিতে তিনি খেয়াল করেননি কখন তিনি তার নাতনির হাত ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এখন থেকে তার আর কষ্ট পাবে না। সেই রাতে সবাই মিলে খুব ভালো সময় কাটায়। অনেক বছর পর দাদির জীবনে অবশেষে সুখ ফিরে এসেছে। তবুও হিজি নিজেকে বেমানান মনে করে। পরদিন সকালে দাদি তাকে আবার বাজারে নিয়ে যান। অনেক কাপড়, স্কুলের পোশাক এবং চুলের ক্লিপ কিনে দেন। কিন্তু হিজি এখানে স্বাচ্ছন্দ্য বোধ করে না। একটি টেলিফোন বুথ থেকে সে মিনহিকে ফোন করে। মিনহি তাকে বলে যে হোটেলের লোকটি মারা যায়নি, কিন্তু হোটেলের কর্তৃপক্ষ বড় অঙ্কের জরিমানা দাবি করছে। তাদের দুই বন্ধু হিজিকেই সব কিছুর জন্য দোষারোপ করার চেষ্টা করছে। এটি শুনে হিজি খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। তারপর সে হান নামে এক স্থানীয় ছেলের সাথে দেখা করে। সে যখন তার সাথে কথা বলতে এগিয়ে আসে, হিজি জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চেনে? হান উত্তর দেয়, এই গ্রামের সবাই তোমাকে চেনে। সে তাকে তার সাইকেলে করে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা কথা বলে এবং একে অপরকে জানতে পারে। পরদিন হিজি স্কুলে যায় এবং হান তার পাশে বসে। ইতিমধ্যে দাদি মিয়ংকে জিজ্ঞাসা করেন স্কুলের আর্ট টিচারকে। তিনি তার নাতনিকে একজন শিল্পী বানাতে চান, কারণ হিজি ছোটবেলা থেকেই আঁকাআঁকি পছন্দ করে। স্কুলে আর্ট টিচার ক্লাসে ড্রয়িংয়ের জন্য কোনো নির্দিষ্ট বিষয় দেন না। তিনি ছাত্রদের বলেন যা ইচ্ছা আঁকতে। সবাই আঁকতে শুরু করলেও হিজি চুপ থাকে। শিক্ষক কাছে এসে বলেন, তুমি যা ইচ্ছা আঁকতে পারো। কিন্তু হিজি পেন্সিল ছুঁড়ে ফেলে বলে, আমার মাথায় কিছু আসছে না, তুমি কি আমাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলবে? শিক্ষক দৃঢ়ভাবে উত্তর দেন যে যতক্ষণ হিজি কিছু না আঁকে তাকে ক্লাসে বসেই থাকতে হবে। অন্যান্য ছাত্ররা তাদের ছবি শেষ করে চলে যায়, কিন্তু হিজি খালি ক্যানভাস নিয়ে বসে থাকে। পেন্সিল দিয়ে আঁকার কোনো ইচ্ছাই তার নেই। শিক্ষক বলেন, তুমি সত্যিই জেদি, তাহলে বাড়ি চলে যাও। রাগান্বিত হয়ে হিজি উঠে চলে যায়, কিন্তু বের হওয়ার সময় তার পেন্সিল ব্যাগ পড়ে যায় এবং লিপস্টিক বেরিয়ে আসে। সে লিপস্টিক ভেঙে তা দিয়ে ছবি আঁকতে শুরু করে। রাত হয়। শিক্ষক জিজ্ঞেস করেন, তুমি এখনো বাড়ি যাওনি? এখানে কি করছো? আমি আমার ছবি শেষ করেছি। মন খারাপ করে হিজি চলে যায়। শিক্ষক লিপস্টিক ও কয়লা দিয়ে হিজির করা অসাধারণ ছবিটি লক্ষ্য করেন। গভীর রাত। হিজি বাড়ি ফিরলে দাদি বলেন, এসো আমরা খেয়ে নিই। তারা খেতে বসলে দাদি পরম মমতায় হিজিকে তার নিজের হাতে তৈরি ভাপানো ভাত খাওয়ান। প্রথমে দ্বিধা থাকলেও পরে হিজি তা খেয়ে নেয়। পরদিন আর্ট টিচার হিজিকে স্কুলের বাগানে ছবি আঁকতে ডাকেন। তিনি হিজিকে সেখানকার একটি মূর্তির স্কেচ করতে বলেন। হিজি উত্তেজিত হয়ে তার রঙের বক্স বের করে, কিন্তু শিক্ষক তাকে পেন্সিল ব্যবহার করতে বলেন। হিজি রং দিয়ে ছবি আঁকতে পছন্দ করে। পেন্সিল দিয়ে স্কেচ করাটা তার কাছে এক মনে হয় না। ইতিমধ্যে দাদি হিজিকে নিয়ে মিয়মের সাথে কথা বলেন। তার ফিরে আসার পর থেকে দাদি লক্ষ্য করেছেন যে হিজি মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে। সে পুরনো বাড়ি, পুরনো বাথরুম এবং চারপাশের সবকিছু নিয়ে অস্বস্তিতে আছে। তাই দাদি হিজির জন্য একটি আধুনিক অ্যাপার্টমেন্টে চলে যাওয়ার কথা ভাবতে শুরু করেন। সেদিন পরে হিজি আর্ট টিচারের একটি পেন্টিং বই খুঁজে পায়। সে শিক্ষকের কাজকে আরও বেশি করে প্রশংসা করতে শুরু করে। নাতনিকে শিখতে আগ্রহী দেখে দাদি অত্যন্ত আনন্দিত হন। তিনি রিয়েল এস্টেট ব্রোকারকে ফোন করেন। যে বাড়িটি তিনি এতদিন আগলে রেখেছেন, অবশেষে তিনি তা ছেড়ে দিতে রাজি হন। তিনি বাড়ি বিক্রির কাগজে সই করেন, যাতে তিনি হিজির সাথে আরও ভালো বাড়িতে যেতে পারেন। স্কুলে আর্ট টিচারও হিজিকে একজন শিল্পী হিসেবে গড়ে তোলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। একদিন তিনি তাকে বিশেষ কিছু বলেন, তুমি সবসময় তোমার কাজে ছায়ার ওপর ফোকাস করো, কিন্তু মনে রেখো মহান শিল্পীরা ছায়ার চেয়ে আলোর ওপর বেশি ফোকাস করেন। স্কুলের পর হান হিজিকে একটি সুন্দর সবুজ জায়গায় নিয়ে যায়। সে তাকে খুশি করার জন্য স্পিকারে মিউজিক বাজায়। হঠাৎ হানের ফোন বাজে। হিজি সেটির দিকে তাকিয়ে থাকে। হান জিজ্ঞেস করে, তুমি কি কাউকে কল করতে চাও? হিজি মাথা নাড়ে এবং মিনহিকে কল করে, কিন্তু মিনহি কিছু বলার আগেই সেই দুই ছেলে ফোন কেড়ে নেয়। তারা হিজিকে হুমকি দেয় যে যদি সে দ্রুত টাকা না পাঠায় তবে মিনহির বিপদ হবে। চিন্তিত হিজি আতঙ্কিত হয়ে পড়ে। একদিন হিজি আর্ট টিচারকে বলে সে আর ছবি আঁকতে চায় না। সে এর কোনো কিছুর অংশ হতে চায় না। শিক্ষক চুপচাপ একটি ক্যাবিনেট খোলেন এবং হিজিকে সাহায্য করার জন্য দাদি যা যা দিয়েছিলেন তা বের করেন। তিনি বলেন, আমি জানি তোমার জীবন সহজ ছিল না, কিন্তু তোমার দাদির দিকে তাকাও। তিনি তোমাকে একটি সুন্দর জীবন দেওয়ার জন্য সাধ্যমতো সবকিছু করছেন। তুমি কি অন্তত তার জন্য চেষ্টা করতে পারো না? দাদি তার জন্য কতটা ত্যাগ স্বীকার করছেন তা উপলব্ধি করে হিজি আবেগপ্রবণ হয়ে পড়ে। সেই দিন গ্রামে সমুদ্র দেবতার উৎসব পালিত হচ্ছে।
সবাই, এমনকি দাদিও আচার অনুষ্ঠানে ব্যস্ত। এই সুযোগে হিজি দাদির রুমের ওয়ার্ড্রোব থেকে টাকা চুরি করার জন্য ভেতরে ঢোকে। ঠিক সেই মুহূর্তে দাদি সমুদ্র দেবতার কাছে হিজির সুখের জন্য প্রার্থনা করছেন। তিনি প্রার্থনা করছেন যেন হিজি একজন বড় শিল্পী হতে পারে এবং সুখী জীবনযাপন করে। হিজি ব্যাংকের বই নেয় এবং টাকা তোলার জন্য ব্যাংকের দিকে রওনা হয়, কিন্তু শেষ মুহূর্তে সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে এবং তা করে না। বাড়িতে দাদি টাকা খুঁজে না পেয়ে পুলিশ ডাকেন, কিন্তু মুং তাকে মনে করিয়ে দেয়, তুমি গত মাসে ওই টাকা প্রতিবেশী এক ব্যক্তিকে ধার দিয়েছিলে, মনে নেই? দাদি পুরো বিষয়টি ভুলে গিয়েছিলেন। অপরাধ বোধ থেকে হিজি চুপচাপ ব্যাংকের বই ওয়ার্ড্রোবে রেখে আসে, কিন্তু শুকো তাকে দেখে ফেলে। সে সন্দেহ করে এবং দাদির কাছে বিষয়টি উল্লেখ করলে তিনি তা বিশ্বাস করতে অস্বীকার করেন। পরে দাদি হিজিকে ধূমপান করতে দেখেন। তিনি লুকিয়ে ফেলার চেষ্টা করলে দাদি এগিয়ে এসে বলেন, আমাকে একটা দাও। তার পাশে বসে দাদি সিগারেট ধরান এবং জিজ্ঞেস করেন, বলো তো, সমুদ্র বড় নাকি আকাশ? হিজি উত্তর দেয়, অবশ্যই আকাশ। দাদি হাসেন এবং বলেন, তুমি বড় হয়েছ। তারপর তিনি মৃদু স্বরে যোগ করেন, জীবন যতই কঠিন হোক, যদি কেউ তোমার পাশে থাকে তবে বেঁচে থাকা সহজ হয়। তুমি তোমার জীবন তোমার মতো বাঁচো, আমি সব সময় তোমার পাশে থাকব, বাকি সব আমি দেখাশোনা করব। পরদিন হিজি দাদিকে রোদের নিচে কাজ করতে দেখে। সে আলতো করে দাদির মুখে সানস্ক্রিন লাগিয়ে দেয়। নাতনির এই ছোট্ট ভালোবাসার প্রকাশে দাদি গভীর আনন্দ অনুভব করেন। ইতিমধ্যে আর্ট টিচার হিজিকে শিল্পী হিসেবে গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আর হিজিও তার শিক্ষকের দেখাশোনা করে। সে এখন একজন ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে চায়। একদিন সে দাদিকে জিজ্ঞেস করে সে কি তার সাথে সমুদ্রে ডুব দিতে পারবে, কিন্তু দাদি রাজি হন না। তিনি চান না হিজি তার মতো ডুবুরি হোক। তবুও অভিজ্ঞতা দেওয়ার জন্য তিনি সব ডাইভিং গিয়ার, অক্সিজেন ট্যাঙ্ক ও নিরাপত্তা সরঞ্জাম নিয়ে তাকে পানিতে নামেন। সেখানে হিজির হাত ধরে তিনি সমুদ্রের তলদেশের শ্বাসরুদ্ধকর সৌন্দর্য দেখান। সেই দিন হিজি শিক্ষককে দেখানোর জন্য একটি নতুন ছবি নিয়ে আসে। এটি তার দাদির প্রতিকৃতি। শিক্ষক হিজির আঁকার হাত দেখে সম্পূর্ণ স্তম্ভিত হয়ে যান। তিনি অবিলম্বে এটি সিউলের একটি আর্ট প্রতিযোগিতায় জমা দেন। স্কুলের পর হিজি যখন হানের সাথে বাড়ি ফিরছিল, একজন লোক হঠাৎ তাকে ডাকে। তাকে দেখার সাথে সাথে তার চেহারা বদলে যায়। সে দ্রুত হানকে বিদায় করে দেয় এবং লোকটির মুখোমুখি হয়। জিজ্ঞেস করে সে এখানে কেন এবং কিভাবে তাকে খুঁজে পেল। লোকটি তার সৎ বাবা, সেই একই ব্যক্তি যে তার মায়ের মৃত্যুর পর তাকে এতিমখানায় ফেলে গিয়েছিল। সে এখন টাকা চাইতে এসেছে। হিজি যখন অস্বীকার করে, সে তার দাদির কাছে যাওয়ার হুমকি দেয়, কিন্তু সে দৃঢ়ভাবে তাকে নিষেধ করে। সে বলে সে নিজেই টাকা জোগাড় করবে, শুধু দাদির কাছে যেন না যায়। সেই রাতে হিজি ছবিটা দাদিকে দেখায়। নাতনির কাজের ভালোবাসা ও প্রতিভা দেখে তিনি গর্ব ও আনন্দে আপ্লুত হন। সেই রাতে হিজি কান্নায় ভেঙে পড়ে। সে তার দাদির সেই অসম্পূর্ণ শৈশবের স্কেচটি বের করে এবং শেষ পর্যন্ত তা সম্পূর্ণ করে। পরদিন হিজি আর্ট প্রতিযোগিতার জন্য শিক্ষকের সাথে সিউল যায়, কিন্তু ভেন্যুতে যাওয়ার আগে সে গোপনে তার সৎ বাবার সাথে দেখা করে এবং তাকে টাকা দেয়, সেই একই টাকা যা সে দাদির কাছ থেকে চুরি করেছিল। সে তাকে চিরতরে তার জীবন থেকে চলে যেতে বলে। তারপর সে প্রতিযোগিতায় যায়, কিন্তু শেষ হওয়ার পর শিক্ষক দেখেন হিজি নেই। সে একটি চিঠিতে লিখে গিয়েছিল, শিক্ষক, আমি এই ছবির নাম দিয়েছি কনফেশন, স্বীকারোক্তি। এখনো আমি অন্ধকারই পছন্দ করি, আলো আমার জন্য নয়, তাই আমি চলে যাচ্ছি। দয়া করে আমার দাদির যত্ন নেবেন। ইতিমধ্যে শুকুর ডিএনএ রিপোর্ট নিয়ে দাদির বাড়িতে পৌঁছায়। ফলাফল অনুযায়ী হিজি তার জৈবিক নাতনি নয়, কিন্তু দাদি তা বিশ্বাস করতে অস্বীকার করেন। গভীর বেদনা বুকে চেপে তিনি শুকোকে বলেন, আমি এটি গ্রহণ করছি না। তিনি তাকে চলে যেতে বলেন। অন্য জায়গায় হান অস্বস্তি বোধ করতে থাকে। সে হিজির ডায়াল করা সেই নাম্বারে কল করার সিদ্ধান্ত নেয়। এভাবেই সে মিন হির সাথে কথা বলে। পরের রাতে হিজি মিন হির সাথে দেখা করে, কিন্তু দুই ছেলেও সেখানে উপস্থিত হয়ে টাকা দাবি করে। সে দিতে না পারলে তারা তাকে মারধর শুরু করে। ঠিক তখনই হান পুলিশ নিয়ে উপস্থিত হয়। জানা যায় হান মিনহির কাছ থেকে সবকিছু জেনে যথাসময় সাহায্য নিয়ে এসেছে। হিজিকে হেফাজতে নেওয়া হয়। দাদি চোখে জল নিয়ে তার কাছে ছুটে আসেন
এবং জিজ্ঞেস করেন, তুমি কি সত্যিই আমার হিজি নও? সবাই বলছে তুমি নও, কিন্তু তারা মিথ্যা বলছে, তাই না? তুমি এখনো আমার হিজি, তাই না? এবং এখন আমরা অবশেষে সেই হৃদয় বিদারক সত্যটি জানতে পারি। এই মেয়েটি আসল হিজি নয়। পুলিশ তার বাবাকেও নিয়ে আসে এবং পুরো গল্পটি উন্মোচিত হয়। বছর আগে বাজার থেকে হিজিকে তার মা নিয়ে গিয়েছিল। তখন তার মায়ের দ্বিতীয় স্বামীর সাথে আরও এক মেয়ে ছিল, যার নাম ইউন। হিজি দাদির কাছে ফিরে যাওয়ার জন্য সব সময় কাঁদত। একদিন গাড়িতে হিজির মা ও তার সৎ বাবা তীব্র ঝগড়া করছিল যে কেন সে হিজিকে নিয়ে এসেছে, আর্থিক বোঝা এবং আরও অনেক কিছু নিয়ে। তারপর একটি দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় হিজি এবং তার মা দুজনেই মারা যান। সৎ বাবা তার নিজের জৈবিক মেয়ে ইউনকে নিয়ে বেঁচে যায়। হাসপাতালে বীমা কোম্পানির একজন প্রতিনিধি এসে জানায় যে ইউনের নামে একটি জীবন বীমা পলিসি আছে। লোভের বশবর্তী হয়ে সৎ বাবা অকল্পনীয় কাজ করে। সে হিজির লাশকে ইউনের বলে চালিয়ে দেয় এবং বীমার টাকা দাবি করে। সে ছোট ইউনকে চুপ থাকার জন্য হুমকি দেয়। সেই দিন থেকে ইউন যদিও বেঁচে ছিল, তাকে আইনত মৃত ঘোষণা করা হয়। তাকে একটি চুরি করা পরিচয়ে হিজি হিসেবে বাঁচতে বাধ্য করা হয়। আসল নাতনির কবরের সামনে হিজির দাদি তিক্তভাবে কাঁদতে থাকেন। এত বছর পর তাকে ফিরে পাওয়ার আনন্দ ছিল খুব সংক্ষিপ্ত এবং এখন সত্যটি জানার পর তা আবারও হারিয়ে গেল। ইউনের ক্ষেত্রে তার পরিচয় লুকিয়ে রাখার এবং দাদির বাড়ি থেকে টাকা চুরির জন্য তাকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। জেলে থাকার সময় সে ক্রমাগত আসল হিজির কথা ভাবে। দাদি তাকে কতটা ভালোবেসেছেন। সে মনে করে হিজি একবার তাকে সেই প্রিয় রঙিন পেন্সিল উপহার দিয়েছিল। চারদিকে সে যা হারিয়েছে তা দেখতে পায়। ইতিমধ্যে দাদি সম্পূর্ণ ভেঙে পড়েছেন। তার মনে এখনো ছোট্ট হিজির কণ্ঠস্বর শুনতে পান। একদিন আর্ট টিচার তার সাথে দেখা করতে আসেন এবং বলেন, হিজি সিউল আর্ট প্রতিযোগিতায় জিতেছে। আমি তার ছবিটি আপনার জন্য নিয়ে এসেছি। দাদি এটি গ্রহণ করতে চান না, কিন্তু শিক্ষক মৃদুভাবে জোর করেন। হিজি আপনার কারণেই আলোর সাথে ছবি আঁকতে শিখেছে। এটি আপনারই ছবি, দয়া করে একবার দেখুন। দাদি ছবিটি খোলেন এবং কান্নায় ভেঙে পড়েন। ছবির শিরোনাম স্বীকারোক্তি। ছবিতে দেখা যায় দাদি সমুদ্রের নিচে 2 মেয়ের হাত ধরে আছেন, একজন আসল হিজি এবং অন্যজন ইউন। তারা দুজন একসাথে আলোর দিকে ভেসে যাচ্ছে। যদিও ইউন তার আসল নাতনি ছিল না, সে দাদিকে নিজের মনে করত। সে তার হৃদয়ে তাকে জায়গা দিয়েছিল। দাদি গভীর কান্নায় ভেঙে পড়েন। 12 বছর আগে তিনি তার নাতনিকে হারিয়েছিলেন এবং নতুন কাউকে পাওয়ার পর তাকেও হারিয়ে ফেললেন। 1 বছর কেটে যায়। ইউন জেল থেকে ছাড়া পায়। সে এখন একটি দোকানে কাজ করে। একদিন শুকো তার সাথে দেখা করতে আসে। সে তাকে জানায় যে দাদি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু একদিন তিনি চলে যান এবং কেউ জানে না তিনি কোথায় গিয়েছেন। ইউন নার্সিং হোমে দাদির রুমে যায়। সে দেখে দেওয়ালগুলো হিজির আঁকা ছবিতে ভরা, যা যত্ন সহকারে রাখা হয়েছে। সে সেখানে আসল হিজি নিখোঁজ হওয়ার সেই পুরনো পোস্টারটিও পায়। সে হঠাৎ বুঝতে পারে দাদি কোথায় গেছেন। ইউন সেই একই বাজারে ছুটে যায়, সেই জায়গায় যেখানে বহু বছর আগে আসল হিজি নিখোঁজ হয়েছিল। সব জায়গায় খোঁজার পর অবশেষে সে দাদিকে খুঁজে পায়, যিনি যেন এক হারিয়ে যাওয়া আত্মার মতো ঘুরে বেড়াচ্ছেন। প্রায় স্মৃতিভ্রষ্ট অবস্থায় তিনি সবকিছু ভুলে গেছেন। তবুও ইউনকে দেখার পর তিনি আলতো করে তার চুলে হাত বুলিয়ে দেন এবং তার দিকে নীরবে তাকিয়ে থাকেন, হৃদয়ে সমস্ত বিশ্বাস দিয়ে মনে করেন যে সে তার হিজি। শুকো রিয়েল এস্টেট ব্রোকারের সাথে দেখা করে। সে তাকে অনুরোধ করে দাদি যে বাড়িটি বিক্রি করেছিলেন সেখানে তাদের থাকতে দেওয়ার জন্য। সে এমনকি ভাড়া দেওয়ারও প্রস্তাব দেয়। ব্রোকার প্রথমে অস্বীকার করলেও শুকোর কান্না দেখে অবশেষে রাজি হয়। 12 বছর আগে সবাই বাড়িটি সাজিয়েছিল এই আশায় যে হিজি ফিরবে। এখন সবাই আবার একসাথে কাজ করছে, স্বাগতম পার্টির জন্য নয়, বরং পুরনো বাড়িটি সংস্কার করার জন্য। কারণ আজ তার দাদি অবশেষে বাড়ি ফিরছেন। তারা সেই শুকরটিকেও ফিরিয়ে আনে, যার নাম একসময় তারা টুয়া রেখেছিল। এবং এখন ইউন, যে একসময় হিজি হিসেবে বেঁচেছিল, সে দাদির সাথে বাড়ি ফেরে। তারা একসাথে সুখে দিন কাটাতে শুরু করে। বাড়িটিতে আবার উষ্ণতা ভরে ওঠে। একটি ঠান্ডা শীতের সকালে ইউন দাদির ছবি আঁকে। বৃদ্ধা তার কাছে হেঁটে আসেন এবং মৃদুভাবে তার গালে হলুদ রং লাগিয়ে দেন। তারা দুজনেই হাসিতে ফেটে পড়েন, যেন তারা শৈশবে ফিরে গেছে। এখন ইউন দাদির সব কিছুর যত্ন নেয়। একদিন সমুদ্রের পাশে বসে দাদি মৃদু স্বরে বলেন,
আকাশ সমুদ্রের হৃদয়ের ওপর বিশ্রাম নেয়। এটি শুনে ইউন গভীর কিছু উপলব্ধি করে। আকাশ নয়, সমুদ্রই আসলে বড়, কারণ সমুদ্র তার ভেতরে আকাশের প্রতিফলন ধারণ করতে পারে, কিন্তু আকাশ সমুদ্রকে ধারণ করতে পারে না। সেই রাতে দাদিকে বিছানায় শুয়ে দিয়ে ইউন একটি পুরনো টেপ রেকর্ডার খুঁজে পায়। সে প্লে বোতাম চাপে এবং এমন কিছু শোনে যা তার আত্মাকে নাড়িয়ে দেয়। একটি বার্তা যা দাদি তার জন্য রেকর্ড করেছিলেন যখন সে জেলে ছিল। রেকর্ডিংয়ে দাদি বলেন, এই জি, আমি তোমাকে ওভাবেই ডাকবো। আমি অনেক আগে থেকেই জানতাম তুমি আমার আসল হিজি নও। যেদিন তুমি বলেছিলে আকাশ বড়, সেদিনই বুঝেছিলাম আমার হিজি হলে বলো তো সমুদ্র। কিন্তু এটি জানার পরও আমি তা স্বীকার করতে পারিনি, কারণ তুমিও আমার নাতনি হয়ে গিয়েছিলে। তুমি আমার ইউন। তোমাকে একজন শিল্পী হিসেবেই বাঁচতে হবে। আমি ডুবুরি হিসেবে খুব কঠিন জীবন কাটিয়েছি, কিন্তু শেষে তোমাকে পেয়েছি। শীঘ্রই আমি মারা যাব, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। আমি কখনোই তোমাকে ছেড়ে যেতে চাইনি। দাদির কণ্ঠস্বর শুনে ইউন কান্নায় ভেঙে পড়ে। আমাকে ক্ষমা করো দাদি, সে ফুপিয়ে ওঠে। আমি দুঃখিত, দয়া করে আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আরেকটি মৌসুম পার হয়। দাদি এখন হাসপাতালে। তিনি সব সময় ফুল ভালোবাসতেন, তাই ইউন হাসপাতালের দেওয়ালগুলো ক্যানোনা ফুলের ছবিতে ভরিয়ে ফেলে। দাদি হাসেন এবং বলেন, এই ক্যানোনা ফুলগুলো, এগুলো আমার দেখা সবচেয়ে সুন্দর ফুল। তারপর হঠাৎ তিনি আলতো করে ইউনের হাত ধরেন এবং মৃদু স্বরে তার নামে ডাকেন, ইউন। এই প্রথমবার তিনি তাকে নামে ডেকেছেন। ইউন, আমার সময় হয়েছে। হিজি আমার জন্য অপেক্ষা করছে। ইউন চোখে জল নিয়ে জিজ্ঞেস করে, তাহলে আমার কি হবে? দাদি উত্তর দেন, তোমাকে বাঁচতে হবে ইউন। একটি পূর্ণ এবং সুন্দর জীবন যাপন করো। আমার নাতি হওয়ার জন্য ধন্যবাদ। আমি তোমাকে কখনোই ভুলবো না, পরপারেও না। এবং সেই শেষ কথাগুলো বলে দাদি শান্তিপূর্ণভাবে মারা যান। ইউন এখন সত্যিই হিজি। তাকে শক্ত করে ধরে কাঁদতে থাকে। বিদায় দাদি, আমি কথা দিচ্ছি, আমি তোমার ইচ্ছা মতোই একটি সুন্দর জীবন কাটাবো। শেষ দৃশ্যে আমরা আবার দাদিকে দেখতে পাই। তিনি আনন্দের সাথে ক্যানোলা ফুলের ক্ষেতের ভেতর দিয়ে দৌড়াচ্ছেন, তার ছোট নাতনির হাত ধরে। এখন তারা চিরকালের জন্য একসাথে। এবং তারপর আমরা ইউনকে দেখি, একজন প্রাপ্তবয়স্ক নারী, একজন সফল শিল্পী। সে তার নিজের আর্ট গ্যালারি খুলেছে। তার ছবিগুলো গর্বের সাথে প্রদর্শিত হচ্ছে। তার সব প্রতিবেশী, শিক্ষক, সবাই তার অর্জন নিয়ে গর্বিত। এবং এখানেই গল্প শেষ হয়। দেখার জন্য ধন্যবাদ। যদি এই গল্প আপনাকে স্পর্শ করে থাকে, দয়া করে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও হৃদয়স্পর্শী গল্পের জন্য সাথী এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের বার দেখা হবে। আল্লাহ হাফেজ।